আমরা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু শিল্প বিপ্লবের ফলাফল। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিল্প বিপ্লব পূর্ব যুগের যে যানবাহন যোগাযোগ ব্যবস্থার ধরনটা ছিল এরকম। আমরা শিল্প বিপ্লবের পর সহজেই অনমেয় মানুষের জীবন জীবিকার ধরন যোগাযোগ ব্যবস্থার এতটাই উন্নতি হয়েছে যেটা এখন আমরা ইন্টারনেট, এই যে আজকে তোমাদের সাথে যে যোগাযোগ, এটাই শিল্প বিপ্লবেরই কিন্তু ফল। তোমাদের সেই কোথায় আসো, কে কোথায় আসো, আমরা মানে বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত আমরা এক জায়গায় বসে ক্লাস করতে পারছি, মানে একই টপিক নিয়ে একটি লিঙ্কের মাধ্যমে। এটাও শিল্প বিপ্লবের অবশ্যম্ভাবী একটি ফল। তো সেই ফলাফলটা নিয়েই আমরা আলোচনা করব যে শিল্প বিপ্লবের ফলাফল ছিল কি কি সেটাই। শিল্প বিপ্লবের ফলাফল। শিল্প বিপ্লবের ইতিবাচক ও নেতিবাচক উভয় প্রকার প্রভাবই বেশ স্পষ্ট। শিল্প বিপ্লবের ফলে মানুষের জীবনাচরণে আসে ব্যাপক পরিবর্তন। এর ফলে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়, যা মানুষকে ব্যাপকভাবে শহরমুখী করে তোলে। নতুন নতুন যন্ত্রপাতি একদিকে উৎপাদনকে বহুগুণে বাড়িয়ে দেয়, অপরদিকে দ্রুত কাঁচামাল ও প্রক্রিয়াজাত পণ্য বাজারজাত করা সম্ভব হয়। স্টিম ইঞ্জিন চালিত দ্রুতগতির জলযানগুলো নদীপথে সস্তায় মানুষ ও পণ্য পরিবহনে সহায়তা করে। সড়ক ও রেল পথগুলো স্থাপিত হওয়ায় যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটে। এটি মানুষের সামাজিক দূরত্ব ঘুচিয়ে দেয়। বড় বড় শিল্প কারখানায় বিপুল সংখ্যক শ্রমিক কাজ করায় এরা কারখানা সংলগ্ন স্থানে বসবাস করতে আগ্রহী হয়। সামগ্রিকভাবে জীবনযাত্রার মান উন্নত হয়। তবে শিল্প বিপ্লবের নেতিবাচক প্রভাবও কম নয়। শহরগুলোতে বিপুল সংখ্যক লোকবস্তির কারণে স্বাস্থ্য সমস্যা দেখা দেয়, কেননা জনবহুল শিল্প নগরের কর্ম ব্যবস্থাপনা, পয় নিষ্কাশন ব্যবস্থা, বিশুদ্ধ পানির যোগান সম্ভবপর হয়ে ওঠেনি। শিল্প বর্জ্যের কারণে প্রাকৃতিক পানির উৎস যেমন খাল, বিল, নদীগুলো দূষিত হয়ে পড়লে নাগরিক স্বাস্থ্যের উপর এর প্রভাব পড়ে। শিল্প মালিকদের সস্তা শ্রম অন্বেষণের কারণে শিশু শ্রম বৃদ্ধি পায়। তাছাড়া শিশুদের ক্ষুদ্র দৈহিক কাঠামো কারখানার ছোট পরিসরের যন্ত্রপাতি পরিচালনা সহায়ক হওয়ায় ফ্যাক্টরি মালিকগণ শিশুদের সস্তা শ্রমে কারখানায় নিয়োগ দেয়। ইউরোপীয় জাতিগুলোর উপনিবেশ বিস্তারের কারণ। উপনিবেশ শাসনের সূচনা। ইউরোপীয় জাতিগুলোর উপনিবেশ বিস্তারের কারণ অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে সৃষ্টি হওয়া উপনিবেশবাদ ধনতন্ত্রের ফল। ঐতিহাসিক হাডসনের মতে নয়া সাম্রাজ্যবাদের মূল অর্থনৈতিক শিকড় ছিল উপনিবেশে লগ্নির জন্য বাড়তি মূলধনের চাপ। যাই হোক, এর অবশ্যম্ভাবী ফল ছিল উপনিবেশ শাসনের সূচনা। সাম্রাজ্যবাদ উপনিবেশ স্থাপনের ধারণা অতি প্রাচীন, তবে
প্রাচীন যুগের মহামতি আলেকজান্ডার, জুলিয়াস সিজার থেকে শুরু করে আধুনিক যুগের নেপোলিয়ন বোনাপার্ট যে ধারা সাম্রাজ্য বিস্তার করেছিলেন তা অষ্টাদশ শতকের দ্বিতীয় ভাগ হতে শুরু হওয়া সাম্রাজ্যবাদী ধারণা থেকে পৃথক। অতীতে সাম্রাজ্য স্থাপনের ব্যাপারে সাম্রাজ্যবাদী দেশের সরকার ও জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ছিল। এ সময় সাম্রাজ্যবাদী কর্মকাণ্ডের পেছনে কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক বা অর্থনৈতিক আদর্শ ছিল না, কিন্তু 1870 সালের পর ইউরোপীয় জাতিগুলোর মধ্যে যে সাম্রাজ্যবাদী মনোভাব জাগ্রত হয় তা ছিল যেমন অভিনব তেমনি ভয়ঙ্কর। মাৎস্যন্যায় অবস্থায় পুকুরের বড় মাছগুলো যেমন যাচ্ছে তাই ভাবে ছোট ছোট মাছগুলো গিলে ফেলে, তেমনি 1870 পূর্ববর্তী শিল্প সমৃদ্ধ ইউরোপীয় জাতিগুলো এশিয়া আফ্রিকার দেশগুলোকে গিলে ফেলে। শকুন যেমন মৃতদেহের উপর ঝাঁপিয়ে পড়ে এবং মৃতদেহের দখল নিয়ে পরস্পর কারাতে লিপ্ত হয়, তেমনি উপনিবেশ দখল ও রক্ষার জন্য ইউরোপীয় জাতিগুলো এশিয়া ও আফ্রিকার কৃষি প্রধান দরিদ্র দেশগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত এ অবস্থা চলতে থাকে। এজন্য 1870 থেকে 1814 সময়কালকে ঐতিহাসিকগণ নাম দিয়েছেন সাম্রাজ্যবাদের যুগ, এজ অফ ইম্পেরিয়ালিজম। এরপরেই আমরা ঐতিহাসিকদের ঐতিহাসিক হাডসনের মতে the economic top proof of imperialism was part of of কমিউনিস্ট নেতা লেনিন বলেন, গণতন্ত্র পুঁজিবাদের ভেতরেই সাম্রাজ্যবাদের বীজ তো আছে। তার মতে পুঁজিবাদী দেশগুলোর পররাষ্ট্রনীতি পুঁজিপতির সাথে পরিচালিত হয়। বাড়তি মুনাফা লাভের আশায় শিল্প মালিকগণ বাড়তি পণ্য উৎপাদন করে। এ বাড়তি পণ্য বিপণন ও সরাই কাঁচামাল সরের জন্য পুঁজিবাদী রাষ্ট্রগুলো উপেশ দখল করে, কিন্তু বিশ্ব উপনিবেশের সংখ্যা সীমিত হয় পুঁজিবাদী রাষ্ট্রগুলো পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হয়। তার মতে প্রথম বিশ্বযুদ্ধ কারণে সৃষ্টি হয়েছিল, তবে ডেভিড টমসন প্রমুখ ঐতিহাসিক উপনিবেশবাদের পড়াতে শুধু অর্থই কারণ ছিল বলে মনে করেন না। তাদের মতে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে উপনিবেশের শাসনকে মুক্ত করে দিলে সব রাষ্ট্রের সাথে ব্রিটেনের বাণিজ্য বৃদ্ধি পায়। আমেরিকা ব্রিটেন থেকে স্বাধীন হওয়ার পর ব্রিটেনে তার বাণিজ্য বহু বৃদ্ধি পায়। অ্যাডাম স্মিথ এর ব্যাখ্যা দিয়েছেন এভাবে, উপনিবেশ রক্ষার জন্য যে উপনিবেশগুলো হতে তার থেকে বেশি নয়। গ্লাডস্টোন ব্রিটেনকে উপনিবেশগুলো হতে মুক্ত হতে বলেন। ডিসরেইলি আরেক ধাপ গিয়ে আমেরিকান ব্রিটিশ উপনিবেশগুলো সম্পর্কে বলেন, এই হতভাগ্য উপনিবেশগুলো শীঘ্রই মুক্ত হবে, এগুলো ব্রিটেনের গলার ভারী পাথর মতোই ঝুলে আছে। ইউরোপীয় জাতিগুলোর উপনিবেশ বিস্তারের কারণ বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন ফ্রাঙ্কো ইউরোপের প্রধান দেশগুলোতে প্রতিদ্বন্দ্বিতা সন্দেহ থাকায় বিশ্বের সম্পদ দখল করে ও সম্পদ বৃদ্ধির জন্য প্রতিযোগিতা শুরু হয়। করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যেরূপ ক্ষমতা বাড়ছে তাতে শীঘ্রই তারা ফ্রান্স,
ব্রিটেন ও জার্মানি ছাড়িয়ে যাবে। ভবিষ্যতে এমন দিন আসতে পারে যেদিন ডেনমার্ক ও ব্রিটেন নয়, ব্রিটেন ও ফ্রান্স একটি সাধারণ দেশে পরিণত হবে। পরিবেশ দখল করে লোক সম্পদ ও সামরিক ঘাঁটি না এলে ব্রিটেন, ফ্রান্স বা জার্মানি তাদের বর্তমান মর্যাদা আধিপত্য বজায় রাখতে পারবে না। এ মতবাদ দেশের শাসকগোষ্ঠীকে প্রভাবিত করে। বিস্তার 1870 সাল পর্যন্ত আফ্রিকা মহাদেশ ছিল মূলত অনাবিষ্কৃত অঞ্চল। শুধু সাহারার উত্তরে আলজেরিয়ায় ফরাসি এবং উত্তমাশা অনিক ও ট্রান্সভালে ব্রিটিশ উপনিবেশ ছিল। স্থপতি ফার্ডিনান্ড ডি লেসেস সুয়েজ খাল খনন করে ভূমধ্যসাগর ও লোহিত সাগর সংযুক্ত করলে মিশরের সামরিক ও অর্থনৈতিক গুরুত্ব বেড়ে যায়। প্রভাবে সুয়েজ খাল নির্মিত হয়, মিশরে ফরাসি প্রভাব বৃদ্ধি পাওয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী সুয়েজ খালের উপর নিয়ন্ত্রণ স্থাপন দ্বারা আমাদের সাথে যোগাযোগের গুরুত্বপূর্ণ জলপথ নিয়ন্ত্রণ করতে তৎপর হয়ে ওঠেন। 1875 সালে অর্থাভাবে মিশরীয় শাসক ইসিল পাশা সুয়েজ খালের শেয়ার বিক্রির প্রস্তাব দিলে ব্রিটেন 1,76,600 শেয়ার 4,80,000 পাউন্ড মূল্যে কিনে নেয়। এতে আপত্তি জানায়। অবশেষে 1876 সালে সুয়েজ খাল এলাকায় ইঙ্গো ফরাসি কন্ডোমিনিয়াম স্থাপিত হলে মিশরে পরোক্ষভাবে ইঙ্গো ফরাসি উপনিবেশিক অনুপ্রবেশ ঘটে। ইসমাইল পাশার মৃত্যুর পর তোফ পাশার সময় জার্মানির বিসমার্কের প্ররোচনায় আরবি পাশার জাতীয় দল শ্বেতাঙ্গ বিরোধী দাঙ্গা শুরু করে। ফ্রান্স উপযুক্ত সময়ে হস্তক্ষেপ করতে ব্যর্থ হয়। ব্রিটেন তার নৌ-স্থল বাহিনী সুয়েজ খাল দিয়ে আলেকজান্দ্রিয়ায় পায়। 1882 সালে ব্রিটিশ সেনাদল আরবি পাশার জাতীয় সেনাদলকে পরাস্ত করে কায়রো দখল করে নেয়। ব্রিটিশ সেনাদল মিশরের শান্তি শৃঙ্খলা রক্ষা বলে অবস্থান করে এবং সুয়েজ খাল অঞ্চল দখল করে নেয়। 1954 সালে মিশরীয় জাতীয়তাবাদী নেতা নাসেরের আগমনের পূর্ব পর্যন্ত মিশরে ব্রিটিশ দখলদারিত্ব অব্যাহত ছিল। সাহারার উত্তরে সুদান ছিল নীল উৎসভূমি। সুদান মিশর ইসমাইল পাশার অধীন ছিল। এই অজুহাতে ব্রিটেন সুদানে ব্রিটিশ প্রশাসক নিযুক্ত হলে সেখানে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়। 1884 সালের পর ব্রিটিশ সেনারা খার্তুম দখল করতে সফল হয়, তবে দক্ষিণ সুদান আধিপত্য ত্যাগ করে নীল নদের উৎস সহ উত্তর সুদানে তাদের দখল বজায় রাখে। এ সময় এশিয়ার আন সীমান্তে রাশিয়ার অগ্রগতিতে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে সংঘর্ষের আশঙ্কায় ব্রিটেন দক্ষিণ সুদানে অগ্রসর হয়নি। এভাবে সাহারার উত্তরে মিশর ও সুদান ব্রিটেনে আধিপত্য বিস্তার করে। অপরদিকে ফ্রান্স, আলজেরিয়া, তিউনিসিয়া ও মরোয় আধিপত্য স্থাপন করে ভূমধ্যসাগরের উপকূল জুড়ে ফরাসি উত্তর আফ্রিকা সাম্রাজ্য গড়ে তোলে। বেলজিয়াম রাজ দ্বিতীয় নিউপোর্ট ব্রাসেলসে আন্তর্জাতিক আফ্রিকা সংঘ প্রতিষ্ঠার মাধ্যমে খনিজ সমৃদ্ধ কঙ্গোতে উপনিবেশ স্থাপনে বেলজিয়ামের বিস্তৃতি রোধ করার জন্য ব্রিটেন পর্তুগালের সাথে যোগ দিয়ে অ্যাঙ্গোলায় আধিপত্য স্থাপন করে নাইজারের উচ্চমুখ নিয়ন্ত্রণ চেষ্টা চালায়। জার্মানির বিসমার্ক ক্ষমতার প্রতীকে বলেছিলেন, আই অ্যাম নো কলোনি ম্যান, কিন্তু
স্বদেশী বুর্জোয়াদের চাপে তিনি তার নীতি পরিবর্তন করেন। অবশেষে জার্মানি দ্রুত গতিতে দক্ষিণ আফ্রিকা, ডেলাগোয়া সাগর, সেন্ট লুসিয়া উপসাগর, জাম্বরি, টোগোল্যান্ড ও ক্যামেরুন দখল করে নেয়। এভাবে 1895 এর মধ্যেই আফ্রিকার 9 থেকে 10 ভাগ অঞ্চল ইউরোপীয় শক্তিগুলো দখল করে নেয়। ইতোপূর্বে আকাশে শান্তিপূর্ণ উপনিবেশ স্থাপনের জন্য জার্মানির বিসমার্ক বার্লিনে উপনিবেশিক শক্তিগুলোর এক কংগ্রেস আহ্বান করেন। 1885 সালের এই কংগ্রেসে আফ্রিকায় সাম্রাজ্যবাদ শক্তিগুলোর সমাবেশের জন্য স্ফিয়ার্স অফ ইনফ্লুয়েন্স প্রভাবলয় নামে এক নীতি অনুমোদিত হয়। এতে 14 দেশ স্বাক্ষর করে। বার্লিন সন্ধির পর অন্য সাম্রাজ্যবাদী শক্তি নিশ্চুপ থাকেনি। পর্তুগাল তার পুরনো উপনিবেশ অ্যাঙ্গোলায় অধিকারের পাশাপাশি মোজাম্বিক দখল করে নেয়। ইতালি ইরিত্রিয়া ও সোমালিল্যান্ডের একাংশ দখল করে। এভাবে দেখা যায় 1898 সাল নাগাদ একমাত্র আবিসিনিয়া ও লাইবেরিয়া ব্যতীত আফ্রিকার সকল অঞ্চল ইউরোপীয় কিবাদী রাষ্ট্রগুলোর উপনিবেশে পরিণত হয়। এশিয়া এর মূল ভূখণ্ডে উপনিবেশ স্থানের জন্য ইউরোপীয় জাতিগুলো তীব্র প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত। অষ্টাদশ শতকের মধ্যভাগেই ব্রিটেন সকল ইউরোপ শক্তিকে পরাস্ত করে ভারতে আধিপত্য বিস্তার করে। ব্রিটেন ভারতে তার আধিপত্য নিষ্কণ্টক রাখার জন্য ভারতের সীমান্তে বেষ্টনী বলয় গঠনের উদ্যোগ নেয়। ফ্রান্স 1880 সালে ইন্দোচীন দখল করেছিল। 1893 সালে থাইল্যান্ড শ্যামদেশ দখল করার জন্য অগ্রসর হলে ব্রিটেন তা বাধা দেয়। শেষ পর্যন্ত উভয় দেশ শ্যামদেশে নিরপেক্ষতার নীতি গ্রহণ করে। বিংশ শতক শুরু হওয়ার পূর্বেই দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোতে ইউরোপীয় উপনিবেশ স্থাপন সম্পন্ন হয়। মালয় দ্বীপপুঞ্জ ছিল ব্রিটেনের ক্ষমতার মূল কেন্দ্র এবং পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ ছিল ডাচ ক্ষমতা কেন্দ্র। চীনের দক্ষিণ উপকূল ধরে ইউরোপীয়রা অগ্রসর হতে শুরু করে। 1839-40 সালে প্রথম আফিমের যুদ্ধে চীনকে পরাস্ত করে ব্রিটেন এর উপর 1842 সালের নানকিং সন্ধি চাপিয়ে দিয়েছিল। দক্ষিণ চীনের ক্যান্টন সহ 5টি সমুদ্র বন্দর ইংরেজ বণিকদের জন্য উন্মুক্ত করে দেয়। উপরন্তু ব্রিটেন পথ ধরে ফ্রান্স সহ অপর রাষ্ট্রগুলো নানকিং শর্তের অনুরূপ শর্ত চীনের উপর চাপায়। চীন সরকার এ চুক্তি মানতে না চাইলে দ্বিতীয় আফিমের যুদ্ধ শুরু হয়। ইংরেজ ও ফরাসি যৌথ বাহিনীর আক্রমণে পরাস্ত হয়ে 1860 সালে চীন সরকার দক্ষিণ চীনের আরো 11টি বন্দর নানকিং সন্ধির শর্ত অনুযায়ী খুলে বাধ্য হয়। ইতোমধ্যে এসে একমাত্র সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে জাপানের উত্থান ঘটে। 1895 সালে সিমসেকির সন্ধিরা চীনের মাঞ্চুরিয়ার অংশবিশেষ ফরমোজা পেসকাডেস অঞ্চল অধিকারে অতঃপর পুরো উপদ্বীপ দখল করে। জাপানের স্থানে রাশিয়ার সাম্রাজ্য চেতনা প্রবলভাবে জেগে রাশিয়া পূর্ব থেকেই মাঞ্চুরিয়া দখলে ব্যস্ত ছিল। তখন সামরিক হুমকি দিয়ে জাপানের নিকট থেকে চীনের লিয়াডটুং উপদ্বীপ দখল করে নেয় এবং উত্তর সীমান্তের মঙ্গোলিয়ার আমুর উপত্যকা দখল করে প্রশান্ত মহাসাগরের ভ্লাদিভোস্তক বন্দর স্থাপন করে। চীনের রুশ জাপান আগ্রাসনে শঙ্কিত হয়ে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন যথাক্রমে চীনের কিজাউচৌ বন্দর, ইন্দোচীনের
আনাম থেকে চীনের অভ্যন্তর পর্যন্ত ও হ্যাওয়ের দখল করে নেয়। ঐতিহাসিক ভিনেট বলেন, তরমুজকে যেমন লোকে খণ্ড খণ্ড করে আহার করতে উদ্যত হয়, ঔপনিবেশিক শক্তিগুলো চীনকে খণ্ড খণ্ড করে বাটোয়ারা করতে উদ্যত হয়। এমতো অবস্থায় 1899 মার্কিন যুক্তরাষ্ট্র তার ওপেন ডোর ডক্ট্রিন, খোলা নীতি ঘোষণা করে সাম্রাজ্যবাদ শক্তি হিসাবে আবির্ভূত হয়। 19 শতকের গোড়ার দিকে আফগানিস্তানে রুশ অনুপ্রবেশে ভারতীয় ব্রিটিশ সরকার শূন্য হয়, ফলে ইঙ্গো আফগান যুদ্ধ নিকট প্রাচ্যে জার্মানি তুর্কি সাম্রাজ্যে অনুপ্রবেশের চেষ্টা করলে ব্রিটেনের সাথে জার্মানির তীব্র বিবাদে 1850 থেকে 70 সময়কালে তুর্কি সাম্রাজ্যে ব্যাংক ও কোম্পানি মূলধন লগ্নি করে। অপর জার্মান প্রবেশে প্রতিহত করতে ব্রিটেন পারস্য উপসাগর সামরিক ঘাঁটি ও নৌ আধিপত্য স্থাপন করে। এভাবে দেখা যাচ্ছে 18 শতকের শেষের দিকে ইউরোপে শিল্প বিপ্লবের ফলে যে পুঁজিবাদী রাষ্ট্রগুলো গড়ে ওঠে, সেগুলো তাদের পুঁজির নিরাপত্তা বা সৃষ্টি ও কাঁচামালের যোগান অব্যাহত রাখার স্বার্থে সাম্রাজ্যবাদী শক্তি পরিণত হয়। এ সকল সাম্রাজ্যবাদী শক্তির নগ্ন ক্ষতবিক্ষত হয় এশিয়া ও আফ্রিকার দেশগুলো। 16-17 শতকে কৃষি বিপ্লবের হাতে উদ্বৃত্ত ফসল, বৈধ জনসংখ্যা, জনকল্যাণমূলক ব্যবস্থা, পুঁজির সরবরাহ, বৈজ্ঞানিক আবিষ্কার ও খোঁজদ্রব্যের সহায়তায় 18 শতকে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব ঘটে, অচিরা ইউরোপের অপর রাত ছড়িয়ে পড়ে। রাষ্ট্রগুলো এদের অভ্যন্তরে নবোত্থিত বুদ্ধ শ্রেণীর হস্তগত এই শ্রেণীর চাপে সাম্রাজ্যবাদের রূপ পরিগ্রহ করে। এই ধারাবাহিকতায় শিল্প সমৃদ্ধ ইউরোপীয় রাষ্ট্রগুলো তাদের উৎপাদের নিরাপত্তা রক্ষার স্বার্থে আফ্রিকা ও এর দুর্বল দরিদ্র রাষ্ট্রগুলোকে দখল করে নিয়ে দীর্ঘদিন উপনিবেশ শাসন ও শোষণ চালায়। শক্তিগুলো তাদের দখল অব্যাহত রাখার স্বার্থে কখনো স্ফিয়ার্স অফ ইনফ্লুয়েন্স প্রভাব বলয় নীতির দ্বারা ঐক্যবদ্ধভাবে শোষণ চালায়, কখনো বা নিজেরাই দ্বন্দ্বে লিপ্ত হয়। প্রথম বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে এর চূড়ান্ত বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়। এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের আমাদের শেষ হলো প্রথম অধ্যায়ে এই তোমাদের বিস্তারিত তুলে ধরা হয়েছে শিল্প বিপ্লবের বিভিন্ন পর্যায়, বিভিন্ন দেশে, ইউরোপের বিভিন্ন দেশে শিল্প বিপ্লব ত্বরান্বিত হওয়া এবং শিল্প বিপ্লবের কারণ, শিল্প বিপ্লবের উৎপত্তিস্থল, শিল্প বিপ্লবের সময় যে গুরুত্বপূর্ণ যন্ত্রটি ও নতুন নতুন আবিষ্কার সম্ভব হয়েছিল সে বিষয়ে আলোচনা করেছি এবং সর্বোপরি শিল্প বিপ্লবের ফলাফল তোমাদের উদ্দেশ্যে আমি করেছি এই জুম ক্লাসের মাধ্যমে। আমরা এ পর্যায়ে এই টোটাল চ্যাপ্টারটার উপর যে সংক্ষিপ্ত কোশ্চেন হতে পারে, শর্ট কোশ্চেন, সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে শুরু করব তোমার শিল্প বিপ্লব কি। যদি বলি শিল্প বিপ্লব কি, শিল্প বিপ্লব হচ্ছে অষ্টাদশ শতকের শেষ দিকে প্রথম ইংল্যান্ড এবং পরে ইউরোপের অন্যান্য দেশে শিল্প দ্রব্যের যে বিপুল পরিবর্তন ঘটে তাই শিল্প বিপ্লব নামে অভিহিত। আমি আবারও বলছি, শিল্প বিপ্লব কি অষ্টাদশ শতকের শেষ দিকে প্রথমে ইংল্যান্ডে পরে ইউরোপের অন্যান্য দেশে শিল্প দ্রব্যের উৎপাদনে যে বিপুল পরিবর্তন ঘটে, সেই সাথে রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়ন সাধিত হয়, কৃষিক্ষেত্রে যে ত্বরান্বিত হয়, তাই শিল্প বিপ্লব নামে অভিহিত। 2 নম্বর, আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো, Yes, sir. হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার।
হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি আপনার কথাগুলো। হ্যালো জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যালো, সমস্যা হচ্ছে নেটে? শুনতে পাচ্ছি স্যার, একটু সমস্যা আছে। হ্যালো, যাই হোক, আমরা সূচনাকাল বা টেক অফ কি? সূচনাকাল বা টেক অফ কুটির শিল্প হ্রাসে যে সময় কারখানা ভিত্তিক বস্ত্র শিল্প গড়ে ওঠে তাই সূচনাকাল বা টেক অফ। সূচনাকাল টেক অফ কি? কুটির শিল্প হ্রাস পেয়ে যে সময় কারখানা ভিত্তিক বস্ত্র শিল্প গড়ে তাই সূচনাকাল বা টেক অফ। 3 নম্বর, ঐতিহাসিক নেফের মতে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনাকাল কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল? ঐতিহাসিক নেফের মতে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনাকাল 1540 থেকে 1640 খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত ছিল। 4, আর্নল্ড টয়েনবির মতে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনাকাল কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল? আর্নল্ড টয়েনবির মতে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সূচনাকাল 1740 থেকে 1780 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। এটা কোশ্চেনে কিন্তু খুবই আসে আমাদের পরীক্ষাতে, আর জেনে রাখা দরকার। এর মতে হচ্ছে 1740 থেকে 1740 খ্রিস্টাব্দ পর্যন্ত, আর আর্নল্ড টয়েনের মতে 1740 থেকে 1780 খ্রিস্টাব্দ পর্যন্ত। বেশিরভাগ ঐতিহাসিক ইংল্যান্ড শিল্প বিপ্লবের সূচনাকাল সম্পর্কে কি মত পোষণ করেন? বেশি ঐতিহাসিক 1760 থেকে 1780 খ্রিস্টাব্দ পর্যন্ত সঙ্গে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সূচনা বলে মনে করেন। 6, কোন ব্যক্তি শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন? ফরাসি সমাজতান্ত্রিক লেখক আগস্ট ব্রাঙ্কি শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন। 7, শিল্প বিপ্লবের আগে শিল্প উৎপাদন কোন ধরনের শ্রমের উপর নির্ভরশীল ছিল? শিল্প বিপ্লবের আগে শিল্প উৎপাদন মানুষের দৈহিক শ্রমের উপর নির্ভরশীল। 8, বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন কে? জেমস ওয়াট বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন। স্পিনিং জেনি কত সালে আবিষ্কৃত হয়? স্পিনিং জেনি 1764 সালে আবিষ্কৃত হয়। কোন বিপ্লব কারণে সমাজে গরিবের বৈষম্য প্রকট আকার ধারণ করেছে? শিল্প বিপ্লবের কারণে সমাজে ধনী গরিবের বৈষম্য প্রকট আকার ধারণ করেছে। বেষ্টনী মাঠ ব্যবস্থা কি? শিল্পের কাজে কৃষি দ্রব্যের প্রয়োজন হয় এদিক সেদিক জমি খণ্ডকে একত্রিত করে বেড়ার সাহায্যে আধুনিক পদ্ধতিতে চাষ করা হলো। এ পদ্ধতি বেষ্টনী মাঠ ব্যবস্থা। আবারও বলছি, বেষ্টনী মাঠ ব্যবস্থা কি? শিল্পের কাজে কৃষি দ্রব্যের প্রয়োজন হওয়ায় এদিক সেদিক ফলানো ছিটানো খণ্ডকে মানে খণ্ড খণ্ড জমিগুলোকে একত্রিত করে স্থায়ী বেড়ার সাহায্যে আধুনিক পদ্ধতিতে চাষ করা হয়। এই পদ্ধতিকে বেষ্টনী মাঠ ব্যবস্থা বলে। 12, কতজন সুতাকার কারিগরের সুতা একজন তাঁতি ব্যবহার করত? 6 জন সুতাকার কারিগরের সুতা এক তাঁতি ব্যবহার করত। জার্মানিতে কখন শিল্প বিপ্লব ঘটে? জার্মানিতে 19 শতাব্দীর শেষ দশকে শিল্প বিপ্লব ঘটে। রাশিয়া কত শতাব্দীতে শিল্প বিপ্লব ঘটে? 20 শতাব্দীতে রাশিয়ায় শিল্প বিপ্লব ঘটে। 15, কোন বিপ্লবের পূর্বে বিশ্বের কোন দেশে ঐক্য বা সংহতি গড়ে ওঠেনি? শিল্প বিপ্লবের পূর্বে বিশ্বের কোন দেশে ঐক্য বা সংহতি গড়ে ওঠেনি। শিল্প বিপ্লবের আগে ইংল্যান্ডে কোন শ্রেণী সুবিধা ভোগ করত? ইংল্যান্ড শিল্প বিপ্লবের আগে ভূস্বামী ও পুঁজিপতিরা সকল সুবিধা ভোগ করত। ভূস্বামী এবং পুঁজিপতিরা সকল সুবিধা ভোগ করত। 17, শিল্প বিপ্লবের ইংল্যান্ডের সমাজ ব্যবস্থা শ্রেণীতে বিভক্ত ছিল। শিল্প বিপ্লব পূর্বে ইংল্যান্ডের সমাজ ব্যবস্থা 2টি শ্রেণীতে বিভক্ত ছিল। এটা মনে অবশ্যই গুরুত্বপূর্ণ।
শিল্প বিপ্লবের পূর্বে কোন ধরনের একচেটিয়া রাজনৈতিক বিপ্লবের পূর্বে ও হুইগ রাজনীতিকদের একচেটিয়া রাজনৈতিক প্রাণ ছিল? ইংল্যান্ড কোন ধরনের আধিপত্যের কারণে রাজশক্তি প্রসারিত হতে পারেনি? ইংল্যান্ড গির্জা ও রাষ্ট্রের মধ্যে বিরোধ এবং গির্জার আধিপত্যের জন্য রাজশক্তি প্রসারিত হতে পারে? শিল্প বিপ্লবের পূর্ব পর্যন্ত কোনটির প্রভাবে মানুষের মধ্যে চিন্তা ও বিবেকবোধ জেগেছিল? শিল্প বিপ্লবের পর্যন্ত নবাগরণ, সংস্কার আন্দোলন ও জ্ঞানের প্রভাবে মানুষের মধ্যে স্বাধীনতা ও বিবেকবোধ জেগে উঠেছিল। অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ড কত শতাংশ মানুষ কৃষিকাজ নিয়োজিত ছিল? অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডের ৮০% মানুষ কৃষিকাজে নিয়োজিত ছিল। কোন কয়ের সাহায্যে লৌহ গলার পদ্ধতি আবিষ্কৃত হয়? ১৪৬০ স্কটল্যান্ডে কয়লার সাহায্যে লৌহ গলানোর পদ্ধতি আবিষ্কৃত হয়। কত শতাব্দীতে ইংল্যান্ডে কৃষির উন্নতি ঘটে? অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ড কৃষির উন্নতি ঘটে। কোন বিপ্লবের অতিরিক্ত উৎপন্ন শিল্পে নিয়োগ হয়? কৃষি বিপ্লবের ফলে অতিরিক্ত শস্য শিল্পে নিয়োগ হয়। পৃথিবীর অনেক দেশের পণ্যের বাজারে পরিণত হয়। পৃথিবীর অনেক দেশ ইংল্যান্ডের পণ্যের বাজারে পরিণত হয়। ইংল্যান্ডের কোন বাহিনী সবচাইতে বেশি শক্তিশালী ছিল? ইংল্যান্ডের নৌবাহিনী সবচেয়ে বেশি শক্তিশালী ছিল। ইংল্যান্ডে কোন সম্প্রদায় কঠোর পরিশ্রমী ছিল? ইংল্যান্ডে পিউরিটান সম্প্রদায় কঠোর পরিশ্রমী ছিল। শাসকের পতনের পর পিউরিটান সম্প্রদায় রাজনীতি থেকে ফিরিয়ে নেয়। ক্রোমওয়েল পতনের পর পিউরিটান সম্প্রদায় রাজনীতি থেকে ফিরিয়ে নেয়। পিউরিটান সম্প্রদায় রাজনীতি পরিত্যাগ করে কোন সংগঠনে আত্মনিয়োগ করে? রাজনীতি পরিত্যাগ করে পিউরিটান সম্প্রদায় শিল্প সংগঠনে আত্মনিয়োগ করে। ইংল্যান্ড কোন আইন পিউরিটান চাকরি, শিক্ষকতা, বৃত্তি জীবিকা থেকে বঞ্চিত করে? ইংল্যান্ডের পেন পার্লামেন্ট আইন। পেন পার্লামেন্ট আইন পিউরিটানদের চাকরি, শিক্ষকতা প্রভৃতি বৃত্তিমূলক যে তার কর্মক্ষেত্র এখান থেকে তাকে বঞ্চিত করে। যাই হোক, আমাদের আজ পর্যন্ত আমরা এরপর আছে আরো কিছু শর্ট কোশ্চেন নিয়ে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আগামী ক্লাসে তোমাদের আমার আস হবে ফরাসি বিপ্লব অর্থাৎ দ্বিতীয় অধ্যায় নিয়ে। তোমরা দ্বিতীয়টাও নিশ্চয় কিনে ফেলেছো। আমি অধ্যায়টি পড়িয়ে শিল্প বিপ্লব এটাই আমরা ফেলবে পড়বে। নিজে একটু দেখবে আমি যে শর্ট সিন গুলো পড়েছি বলেছি কি অন্তত তোমাদের মনে রাখবে। আরো আমাদের সামনে শর্ট কোশ্চেন আমি তোমাদের উদ্দেশ্যে তুলে ধরবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সুস্থ থাকাটাই এক সবচাইতে বড় নিয়ামত। তোমাদের সবাই ধন্যবাদ। আজকে পর্যন্তই। আগামী ইনশাআল্লাহ তোমাদের আবার কথা হবে। ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার।